খবরটা পাওয়ার পর কি মনে হচ্ছে এবং কি বার্তা দিতে চান? দেখুন, এই ঘটনাটা ঘটেছিল 2018 সালে 13 মে পঞ্চায়েত ইলেকশনের ঠিক আগের দিন রাতে। আমার বাবা মাকে দুষ্কৃতীরা পুড়িয়ে মারে। তার পরবর্তী ক্ষেত্রে আমি থানাতে এফআইআর করেছিলাম, কিন্তু থানার যে অফিসার তিনি দায়িত্বে ছিলেন তিনি আমার এফআইআরটা না নিয়ে আমাকে থানা থেকে বসিয়ে রেখেছিলেন। প্রায় 2-3 ঘন্টা বসিয়ে রাখার পরে ওনারা বলছেন যে আমরা এখন এফআইআর নিতে পারছি না, তোমরা পরে এসো। তারপরে আমরা দীর্ঘ প্রায় 5টা বছর আমরা অপেক্ষা করেছি। তারপরে আমরা যে মামলাটা ফাইল করেছিলাম 2018 সালে, সেটা রায় পাই আমরা 2023 সালে। সেই রায়ে আমাদের প্রত্যক্ষভাবে বলা হয় যে এই যিনি ইনভেস্টিগেশন তিনি ঠিকভাবে ইনভেস্টিগেশন করেননি। কারণ এই ঘটনার সঙ্গে যারা জড়িত, মানে যে 12-13 জন ব্যক্তির বিরুদ্ধে আমি কমপ্লেন করেছিলাম, সেই 12-13 জন ব্যক্তিকে না তাদেরকে ডাকা হয়, না তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়। কোনো কিছু না করে আমার সঙ্গে, মানে সেই সময় আমার বাবার মৃত্যুর পর যে বডিগুলো যাতে পুলিশ হাইজ্যাক করতে এসেছিল তাদের বাধা দিয়েছিল, ঠিক তাদেরকেই 13-14 জনকে অ্যারেস্ট করে চার্জশিট ফাইল করে। আমি যে 13 জনের নামে কমপ্লেন করেছিলাম সেই তাদের 13 জনকে ডাকাও হয়নি, তাদেরকে অ্যারেস্টও করা হয়নি, কিছুই হয়নি। এর পরবর্তী ক্ষেত্রে কালকে সিপিএম পার্টির পক্ষ থেকে মীনাক্ষী এবং রানাদা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলেন। আমরা 3টে পরিবার গেছিলাম। কাকদ্বীপ থেকে আমরা, আনিস খানের বাবা এবং তামান্নার মা, আমরা 3 জন গেছিলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। দেখা করার পরে উনি আশ্বাস দিলেন যে আমাদের সরকার আপনাদের পাশে আছে, আমরা এটা দেখবো। সেই সাপেক্ষে মুখ্যমন্ত্রী সাহেব তিনি ডিজিকে ফোন করেন। 7টার দিকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট হয়। 7টার দিকে আমি ডিজির অফিসে যাই এবং সেখানে আমাদের যে ঘটনা সেই বিবরণগুলো তুলে ধরার পরে ওনারা বলছেন যে আমরা এটা দেখবো। আর আজকে শুনতে পাচ্ছি যে 10-11 জন অ্যারেস্ট হয়েছে। আমি আমার একটাই প্রশ্ন, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি শুধুমাত্র তার দলের লোকজন জড়িত ছিল বলে অ্যারেস্ট করেননি বলে আপনি বিশ্বাস করেন? এবং কারণ যেটা কয়েক ঘন্টার মধ্যে যেটা করা গেল, সেটা এতগুলো বছর আপনাকে অপেক্ষা করতে হলো, 2018 থেকে 2026। হ্যাঁ, সেই তৎকালীন সরকার তো ওনাদের অ্যারেস্ট করতে পারতেন, কারণ যখন কোনো ক্রাইম হয় পার্টি পলিটিক্স তো দেখলে হয় না। একটা সাধারণ মানুষ কোনো ঘটনা ঘটে গেছে, যারা প্রত্যক্ষভাবে যুক্ত তারা যেন শাস্তি পায়, সেই উদ্দেশ্যে আমরা থানায় গেছিলাম। কেউ তো ইচ্ছে করে কেউ কোর্টে যায় না, কেউ এতে যায় না। আমাদের যেটা বলার আমরা বলতে গেছিলাম থানায়, কিন্তু তৎকালীন সরকার তো সেই পদক্ষেপ নেননি, উপরন্ত তাকে আড়াল করার চেষ্টা করেছে। বর্তমান মুখ্যমন্ত্রীকে কিছু বলতে চান? অবশ্যই বর্তমান মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে উনি যে পদক্ষেপটা নিয়েছেন বা ওনার যে পরিচালনা করছেন সেটা অবশ্যই ভালো পদক্ষেপ। এবং তার থেকে বড় কথা হচ্ছে, আমি এই যে আজকে 11 জনকে অ্যারেস্ট করেছে, আমি চাইবো এই প্রত্যক্ষভাবে যারা জড়িত এর সঙ্গে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এই অ্যারেস্টটুকু থাকলেই হবে না, যারা এর সঙ্গে জড়িত তারা প্রকৃতভাবে শাস্তি পাক। আমি চাই না আমার মতো কোনো ছেলেকে তার বাবা মার মৃতদেহকে দেখতে হয়। এই দিনের শেষে যখন বাড়ি ফিরে দেখছে যে তার বাবা মাকে কেউ কয়েকজন মিলে পুড়িয়ে বেরিয়ে যাচ্ছে এবং তারা সেটা বলতে যাচ্ছে মেরে দিয়েছি, বেশ করেছি, কোনো ছেলেকে যেন না এটা শুনতে হয় বাড়ি ফিরে তার বাবা মা মারা গেছে। আমি চাই না কোনো দীপঙ্করও আবার জন্ম নিক এই সিচুয়েশন গুলো দেখুক। অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। তার সঙ্গে বড় কথা হচ্ছে ইনি মানে মুখ্যমন্ত্রী যে পদক্ষেপটা নিয়েছেন অবশ্যই আমরা খুশি। আমরা যারা এই ভুক্তভোগী তাদের পাশে দাঁড়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ। তার থেকে বড় কথা হচ্ছে এখানে যে এই পদক্ষেপটা নিয়েছে অবশ্যই, কিন্তু এই ঘটনা যেন শেষ পর্যন্ত থাকে। এই যে শুধু অ্যারেস্ট করে থাকলেই হবে না, কিন্তু অ্যারেস্টের পরেও যে পদক্ষেপগুলো আছে সেইগুলোও দেখতে হবে। যেমন অ্যারেস্টের পরে বিভিন্ন পদক্ষেপ থাকে, তাদেরকে যেন শাস্তির ব্যবস্থা করা হয়, সেটা যেন একটু দেখলে সুবিধা হয়। কারণ শুধু অ্যারেস্টটা করলে হবে না। অনেক ধন্যবাদ দীপঙ্কর। থ্যাংক ইউ।